তো হ্যালো ফ্যামিলি, কেমন আছেন সবাই? তো চলে এলাম আরও একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভির নাম হচ্ছে গুড লাক সাকি। এই গল্পে একটা 25 বছরের মেয়ে তার ছোটবেলার ভালোবাসাকে ভুলে 50 বছরের একটা পুরুষের প্রেমে পড়ে যায়। কিন্তু এরপর ফাইনালে কি হলো সেটা মুভি দেখলেই বুঝতে পারবেন। তাই আর কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে ফেলা যাক। তো মুভির শুরুতেই আমরা সাকি নামের একটা মেয়েকে বিয়ে করতে দেখতে পাই। তার দাদি সাকিকে বলছিল, তুমি অনেক সুন্দর, কোনো পাত্রই তোমার সৌন্দর্য দেখে ফিরে যেতে পারবে না। কিছুক্ষণ পরে পাত্র ঘোড়ায় করে আসে, কিন্তু বাচ্চারাও বোমা জ্বালাতে থাকে। আর এই বোমের আওয়াজে ঘোড়া সাকির হবু হাজব্যান্ডকে উল্টো করে ফেলে দেয়। যে কারণে সাকির আর বিয়েটাই হয় না। কারণ হচ্ছে যেই পাত্র ঘোড়া থেকে পড়ে যায় তার সাথে কোনো মেয়ের বিয়ে দেওয়া হয় না। এখানকার লোকেরা এটাকে ব্যাড লাক মনে করে। কিন্তু শকিং বিষয় হচ্ছে সাকির সাথে এটা প্রথমবার না, আরও কয়েকবার হয়েছে। তাই এখানকার সবাই সাকিকে ব্যাড লাক সাকি হিসেবে চিনে। এরপর আমরা দেখতে পাই সাকি যেখান দিয়ে যেত সেখান দিয়ে খারাপ হতে থাকতো। মানে তাকে দেখলেই মাথা থেকে হাঁড়ি পড়ে যেত, কেউ সাইকেল দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পড়ে যেত। মানে কতটা ব্যাড লাক ছিল সাকির। তবে সাকি এই ব্যাড লাক শব্দটা একদমই নজরআন্দাজ করতো না, কারণ সে কখনো নিজেকে ব্যাড লাক মানতো না। এখন সাকির মধ্যে এই বিশ্বাস কেন হয়েছে সে তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যাই হোক, একদিন এই গ্রামে একটা কর্নেল আসে। তো গ্রামের মানুষ তাকে কর্নেল বলে চেনে। এই গ্রামের প্রধান তাকে থাকার জন্য একটা বাড়ি দেয়। লোকটার কোথায় আমরা জানতে পারি কর্নেল এখানে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এসছে, আর সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এছাড়াও কর্নেল এই গ্রামে আসার অন্যতম কারণ হচ্ছে সে ছোট থেকে এই গ্রামে বড় হয়েছে। তো চাকর যখন কর্নেলের কালো ব্যাগটা ঘরের ভিতরে নিয়ে যেতে চায়, তখন কর্নেল চাকরটাকে কালো ব্যাগটা এখানে রাখতে বলে। কিন্তু এটা শুনে গ্রামের প্রধান একটু সন্দেহ করতে থাকে, আর চাকর তো লুকিয়ে লুকিয়ে কর্নেল কি করছে দেখতেই থাকে। কর্নেল তার কালো ব্যাগটা তালা মেরে রাখে। তাই চাকরটা প্রধানকে ফোন করে সব জানায়। তাই কর্নেল যখন বাড়িতে ছিল না, তখন প্রধান আবারও কর্নেলের বাড়িতে আসে, আর চাকরকে দিয়ে ওই তালাটা ভেঙে ব্যাগটা বের করায়। প্রধান ব্যাগটা চেক করার পর দেখতে পায় এটাতে বন্দুক ছিল। তাই সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু তখনই পেছন থেকে কর্নেল এসে পড়ে আর বলতে থাকে, তোমরা আমার সিগারেটটা দেখেই ফেললে, তাই না? আমার আসা আগে পর্যন্ত অপেক্ষা করতে পারলে না। প্রধান বলে, আপনি কি করতে চাইছেন, আমাকে সব খুলে বলুন। তখন কর্নেল বলে, চলো গাধা, তোমাকে দেখাচ্ছি আমি। এটা বলে কর্নেল প্রধানকে উঠানে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই কর্নেল এখানে একটা রুম বানিয়েছে, আর বলছিল, আমি এখানে এসেছি কিছু শুটারের জন্য, যারা আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। তাই গ্রাম থেকে আমাকে কিছু শুটারের ব্যবস্থা করে দাও। যারা এই কম্পিটিশনে অংশ নিতে চায় তাদেরকে নিয়ে এসো। অন্যদিকে আমরা সাকিকে দেখতে পাই, তাদের সামনে দিয়ে মাইকিং করে বলা হচ্ছিল গ্রামে নাকি নতুন একটা যাত্রা শুরু করা হয়েছে, আর সেটা আজকে রাতেই। তাই যারা দেখতে আগ্রহী তারা সবাই যেতে পারবে। এরপর সাকি তার বান্ধবীর সাথে রেড্ডির গোডাউনে ধান বিক্রি করতে যায়। তো এখানে সুরি নামের একটা ছেলে সাকিকে বিরক্ত করতে থাকে। আর শকিং বিষয়টা হচ্ছে সুরি তার ওয়াইফ জ্যোতির সামনে এসব বলছিল। সুরি বলে, আজকে তো যাত্রা হচ্ছে, আমার সাথে যাবে নাকি? সাকি বলে, তোর লজ্জা করে না, তুই তোর ওয়াইফের সামনে আমাকে এসব বলছিস? তখন সুরি বলে, আমি ভুল কি বলেছি? আমার ওয়াইফ জ্যোতির এতে কোনো সমস্যা নেই। মানে সে তার ওয়াইফকে একটুও ভয় পেত না। তখন এই পেছন থেকে রেড্ডি সুরিকে ডাক দেয়, আর এই সুযোগে সবাই এখান থেকে চলে যায়। এরপর সাকি তার বান্ধবীদের সাথে নিয়ে ওই যাত্রাপালা দেখতে চলে যায়। নাটকে অর্জুনের রোল করা একটা ছেলেকে সাকি দেখতেই থাকে। তো ছেলেটা যখন বলছিল টার্গেট যদি মন থেকে করা হয় তাহলে জিত আমাদেরই হয়, এইটা শোনার পর সাকি অনেকটা হাসতে থাকে। কারণ এই ডায়লগটা তো ছোটবেলায় সাকির বন্ধু গুলি রাজু বলেছিল। সাকির এই কথা মনে হওয়ার পর সে দূর থেকে গুলি রাজু বলে চেঁচিয়ে ওঠে। এটা শুনে তো এখানকার সবাই হাসতে থাকে। তাই রাজু এই কথাটা একদমই পছন্দ করে না। বেচারা তো তার ডায়লগ ভুলে যায়। তাই নাটক এখানে ভেঙে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর সাকি রাজুর কাছে যায়। রাজু সাকিকে বলে, আমি কত কষ্ট করে এখানে পৌঁছেছি, তুমি জানো আজকে তোমার ওই নাম ধরে ডাকার কারণে সব কিছু ভুলে গেছি। সাকি বলে, আমাকে ভুল বোঝো না প্লিজ, আমি অনেক বছর পর তোমাকে দেখেছি তাই খুশি হয়ে গেছি। রাজু বলে, 20 বছর অপেক্ষা করেছো, আরও 1 ঘন্টা ওয়েট করলে কি ক্ষতি হতো? আর গুলি রাজু এটা কেমন নাম? আমি আমার নাম বদলে ফেলেছি, আমার নাম রামারাও। সাকি বলে, ঠিক আছে, তুমি রামারাও আর আমি সাবিত্রী। তখনই পিছন থেকে রেড্ডি আসে। রামারাওকে বলতে থাকে, তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো, আশেপাশের সব গ্রামে তোমার জয়গান শোনা যায়। যাই হোক, রেড্ডি চলে যাওয়ার পর সাকি ও রাজুর কাছে মাপ চেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সাকি চলে যাওয়ার পর রাজুও তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। আসলে ছোটবেলায় একদিন যখন সুরি রাজুকে মার্বেল খেলায় বারবার হারিয়ে দিচ্ছিল, তখনই এখানে সাকি রাজুর দলে খেলতে আসে। কিন্তু রাজু মার্বেল দেওয়ার সময় সাকিকে বলে দেয়, টার্গেট যদি মন থেকে করো তাহলে দেখবে আমরাই জিতবো। রাজু সাকিকে 3টি লাকি মার্বেল দেয়, আর এগুলো দিয়ে তারা দুজন সবসময় জিতে যেত।
সাকি ওই মার্বেল তিনটাকে তার গুড লাক মানতো, এই জন্যই হয়তো সাকি রাজুকে গুলি রাজু বলে জানতো। তো যাই হোক, এরপর রাজু আর সাকি একসাথেই চলাফেরা করতো। মার্বেলগুলো বিক্রি করে দুজন চকলেট কিনে খেত। কিন্তু হঠাৎ একদিন রাজু তার বাবা মার সাথে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। আর যাওয়ার সময় সে সাকিকে ওই গুড লাক মার্বেল তিনটে একেবারে দিয়ে যায়। এরপর ফাইনালি 20 বছর হয়ে যাওয়ার পর তাদের দুজনের দেখা হয়। এই জন্য রাজু পরের দিন সাকির সাথে দেখা করার জন্য চলে যায়। আজকে রাজু সাকিকে বলছিল, সরি, আমার সেই দিন তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। সাকি বলে, না, আমারও তো তোমার নাটকটা নষ্ট করা উচিত হয়নি। রাজু বলে, এখন আর ওই নামের কোনো ভ্যালু নেই। তুমি সেদিন আমাকে ডেকে গ্রামের সবার কাছে পরিচয় করে দিয়েছো। সবাই এখন আমাকে গুলি রাজু বলেই ডাকে। সাকি বলে, না, আমার তো শুধু রাজু নামটাই পছন্দ। যাই হোক, এভাবে তারা তাদের ছোটবেলার স্মৃতিগুলো আবারও মনে করতে থাকে। যে আঙ্কেলের কাছে তারা দুজন চকলেট খেত, তার কাছে গিয়ে আবারও চকলেট খেতে থাকে। এরপর দুজন কথা বলতে বলতে কিছু বাচ্চাদের মার্বেল খেলতে দেখতে পায়। এরপর তারা দুজনও সেখানে গিয়ে মার্বেল খেলতে থাকে। এখানে আমরা দেখতে পাই সাকি সবসময় ওই গুড লাক মার্বেল তিনটা নিজের কাছেই রাখতো। সত্যি বলতে কত তাড়াতাড়ি ছোটবেলার দিনগুলো চলে যায়। অন্যদিকে প্রধান গ্রামের কিছু ধনী ব্যক্তিদের কর্নেলের কাছে নিয়ে আসে আর বলতে থাকে তারাই নাকি এই কম্পিটিশনে অংশ নেবে। কর্নেল বলে, তাদের একটু বেশি বয়স হয়ে গেল না? প্রধান বলে, স্যার, এই গেমে তো বয়সের কোনো ঝামেলা নেই, তাই না? তাই আমরাই শুরু করি। এটা শুনে কর্নেল তাদেরকে দিয়ে শুরু করে দেয়। ভেতরে নিয়ে সবাইকে বন্দুক দেখিয়ে ট্রেনিং দিতে থাকে। এখানে তারা অনেকক্ষণ শুটিং করার পর কর্নেল বুঝতে পারে এদের মধ্যে কেউই কোনো যোগ্যতাই রাখে না। তারপর কর্নেল গ্রামের জোয়ান ছেলেদেরকে ডাকে। এখানে সূর্যও ছিল। কর্নেল সবার উদ্দেশ্যে বলছিল, এটা কোনো ছেলে খেলা নয়। তোমরা যদি কেউ টাইম পাস করার জন্য এখানে আসো, তাহলে এক্ষুনি চলে যেতে পারো। আমি এই গ্রামের প্রত্যেকটা ছেলেকে 1 সপ্তাহ পর্যন্ত শুটিং করার সময় দেব। তো এরপরেই সবাই শুটিং করতে চলে যায়। তখন কর্নেল দেখতে পায় সুরির টার্গেটটা সব থেকে ভালো ছিল। তাই কর্নেল সুরিকে সিলেক্ট করে নেয়। মানে কম্পিটিশনে যাওয়ার আগে পর্যন্ত এখন থেকে কর্নেল তাকে ট্রেনিং দিবে। এখন কর্নেল যেহেতু সুরিকে ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তাই সুরি নিজেকে সবার থেকে আলাদা ভাবছিল। আর ধান বিক্রির সময় আবারও সাকিকে বিরক্ত করে আর বলে, বেবি, আমি এই গ্রামের হিরো, আমার সাথে কি ঘুরতে যাবে? সাকি বলে, এ বোকা, তুই হিরো হতে পারিস কিন্তু বিবাহিত। সুরি বলে, তাতে কি হয়েছে? আমি মেয়ে মানুষ আর বন্দুক দুটোকেই সামলাতে পারি। তখন এই সামনে থেকে রাজু চলে আসে। সুরিকে বলে, খুব ভালো, একদিন দেখবে ওই লাঠি দিয়ে সাকি তোমাকে সামলে নিচ্ছে। সুরি বলে, এই জোকারটা আবার কে? তখন সুরি জানতে পারে এটাই গুলি রাজু, যে কিনা ছোটবেলায় তাকে অনেক হারিয়েছে। সুরি বলে, তুমি এখনো মেয়েদের পেছনে লুকিয়ে থাকো? রাজু বলে, তাদেরকে বিরক্ত করাচ্ছে ওদের পেছনে লুকিয়ে পড়া অনেক ভালো। সুরি বলে, আমাকে হালকা নিও না, আমি যেখানে খেলছি সেটা বাচ্চাদের খেলা না, কেউ পারবে না, আমি গুলি চালাচ্ছি। রাজু বলে, সাকিও কম্পিটিশনে অংশ নেবে, সেই তোমাকে হারাবে। কর্নেল তোমাকে হয়তো চুজ করেছে, কিন্তু তুমি সাকির থেকে ভালো শ্যুট করতে পারো না। সুরি বলে, ঠিক আছে, সাকি যদি শুটিং কম্পিটিশনে অংশ নিতে পারে তাহলে আমি তাকে বিরক্তই করব না, আর যদি বাদ পড়ে যায় তাহলে সাকিকে আমার সাথে ঘুরতে যেতে হবে। তো রাজুও রেগে হ্যাঁ বলে দেয়। কিন্তু সাকি এই শুটিংয়ের বিষয়ে তেমন একটা আগ্রহী ছিল না। তাই রাজু সাকিকে মানানোর জন্য সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত। রাজু ফাইনালি সাকিকে মানিয়েই ফেলে আর কর্নেলের কাছেও নিয়ে যায়। এরপর কর্নেল যখন আসে তখন রাজু জিজ্ঞাসা করে, স্যার, মেয়েরা যদি এখানে অংশ নিতে চায় তাহলে পারবে? কর্নেল বলে, হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তখন রাজু সাকিকে দেখায়। তখন কর্নেল সাকিকেও একটা সুযোগ দেওয়ার জন্য শুটিং করতে নিয়ে যায় আর সাকিকে বন্দুক দিয়ে শ্যুট করতে বলা হয় আর রাজু মন থেকে টার্গেট করতে বলে। এখানে কর্নেল তো সাকির টার্গেট থেকে পুরোপুরি শক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি আগে কখনো শুটিং করোনি তো? সাকি বলে, আমার কথা আপনার কাছে মজা মনে হয়? আমি কি আপনাকে মিথ্যা বলেছি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কর্নেল বলে, তুমি তাদের তিনজনের থেকে ভালো খেলেছো। আর এটাই রাজুর বিশ্বাস ছিল। এরপর সাকিকে বাকি দুজনের সাথে ট্রেনিং দেওয়া হচ্ছিল আর বাইরে বের হয়ে কর্নেল বলছিল, এই কম্পিটিশনে আমি দুজনকেই সিলেক্ট করেছি। একজন হচ্ছে সুরি আর দ্বিতীয়জন সাকি। আমি তাদের দুজনের ট্রেনিং আগামীকাল থেকে শুরু করব। সাকি আর রাজু তো অনেক খুশি, কিন্তু সুরি এটা একদমই মানতে পারছিল না। যাই হোক, পরের দিন থেকে দুজনেরই ট্রেনিং করানো হয়। কিন্তু সাকি খেলার সময় পোশাক পরতে লজ্জা পাচ্ছিল, যেমন জার্সি প্যান্ট, জুতা, এসব তো আর সে কখনো পরেনি, এর জন্য আর কি। তো দেখতে দেখতে সাকি এসব পরাও শিখে যায়। কিন্তু একদিন রাতে আমরা দেখতে পাই সুরি তার ট্রেনিংয়ের বন্দুকটা নিয়ে একটা বাঁশ ডাকাতি করতে যায়। বন্দুক দিয়ে সবাইকে ভয় দেখিয়ে সবার টাকা পয়সা গয়না ডাকাতি করে ফেলে। আর পরের দিন সকালে ওই গয়নাগাড়ি থেকে একটা গয়না সাকির গলায় পরাতে আসে। কিন্তু এবার আর সাকি চুপ থাকে না, সে সুরির হাতটাই মুচড়ে দেয় আর বলে, আমি জীবনে প্রথমবার সুযোগ পেয়েছি আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। তোর মতো লাফাঙ্গা আমাকে বিরক্ত করবে, আমি আর সহ করবো না। তখন এই কর্নেল এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, সুরি কি তোমাকে বিরক্ত করছে? সাকি বলে, না স্যার,
এটা আমার জন্য নতুন কিছু না, ওকে তো আমি এই সোজা করে ফেলবো। এর পরের দিন সাকি রাজুর কাছে যায়, রাজুকে ঘুম থেকে উঠায়, কিন্তু অন্যদিকে সুরি গ্রামের পঞ্চায়েত ডেকে বিচার বসিয়ে দেয়। সুরি সবাইকে বলছিল সাকির পরিবার অন্য একটা গ্রাম থেকে আমাদের গ্রামে এসছে, তাহলে সে আমাদের গ্রামকে কিভাবে রিপ্রেজেন্ট করছে। গ্রামের লোকেরাও বলছে এটা তো ঠিক কথা, সে তো আর আমাদের গ্রামের না। সুরি বলে আমি আমার গ্রামের জন্য খেলতে চাইছি, তাই এসব মেনে নেবো না। তখন এক বৃদ্ধ লোক বলে, আরে মূর্খ, এলাকা দিয়ে কি হয়? তুমি ওই মেয়েটার ব্যাপারে আবল তাবল বলছো, যে কিনা ছোট থেকে আমাদের সাথে বড় হয়েছে। এতদিন তো তাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো কথা হয়নি, এখন কেন হচ্ছে? তখন প্রধানও বলে, এলাকা এলাকা করছো কেন সুরি? হতে পারে সাকি অন্য গ্রামের, কিন্তু ভাষা তো একইভাবে বলছে নাকি? সুরি বলে, না, মেয়ে মানুষ কোনো খেলায় অংশগ্রহণ করবে এটা আমাদের সংস্কৃতিতে নেই। তখন রাজু এসে বলে, মিস্টার রেড্ডি, সুরি সাকির কাছে হেরে যাচ্ছে, এই জন্যই সে তাকে বাদ দিতে চাইছে, আর আপনারাও তার সাথে মিল দিতে চাইছেন। এরপর সাকিব বলে, 10 মিনিট ধরে শুনছি আপনারা কি কি চাইছেন। আপনারা কি একবারও আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কি চাই? আমার লাইফ আমার ডিসিশন। তো রেড্ডি বলে, হ্যাঁ মা, তুমি কি চাও সেটা বলো। সাকিব বলে, আমি এই কম্পিটিশনে অংশ নেব। এটা শুনে গ্রামের সবাই খুশি হয়ে যায়, আর সাকিকে এই গ্রামের হয়ে খেলার পারমিশনও দিয়ে দেয়। কার্নেল এখানে দাঁড়িয়ে সব কিছু বুঝে যায় যে এসব কিছু সুরি করেছে, তাই সে সুরির কাছে যায়, বলে ইমানদারিতে থাকার চেষ্টা করো, মেয়েরা এমনিতেই সমাজের নানা সমস্যায় ভুগছে, তুমি অযথা আর সাকির সাথে ঝামেলায় যাবে না। সুরি বলে, ঠিক আছে স্যার। তখন কর্নেলের চোখ সুরির বাইকটাতে পড়ে, আর বলে, বাইকটা তো সুন্দর, কোথার থেকে নিলে? তখন সুরি বলে, মিস্টার রেড্ডি দিয়েছে, কিন্তু কর্নেল তাকে সন্দেহ করতে থাকে। তো এরপর রাত হয়ে যাওয়ার পর সুরি যখন আবারও লুকিয়ে বন্দুকটা রাখতে আসে, তখন কর্নেল পেছন থেকে লাইট জ্বালায়, আর বলে, এবার আমাকে বলো কোন বাস লুট করে এসছো? তুমি কি মনে করো আমাকে? তোমার বাইক দেখেই আমি বুঝে গেছি তুমি কি করে বেড়াচ্ছ। সুরি বলে, স্যার আমাকে মাফ করে দিন। কর্নেল বলে, আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, পুলিশ স্টেশন গিয়ে নিজেই সব চুরি করা মাল ফেরত দিয়ে আসবে, আর আজকের পর থেকে কোনো মেয়েকে বিরক্ত করবে না, আর তোমার চেহারা জীবনেও আমাকে দেখাবে না, নইলে তোমার খবর আছে। এসব শুনে সুরি এখান থেকে চলে যায়। এর পরের দিন সাকি যখন ট্রেনিং করতে আসে, তখন কর্নেল তাকে বলছিল, আজকে থেকে তুমি একাই ট্রেনিং করবে, সুরি আর আসবে না। সাকি জিজ্ঞেস করে, কেন স্যার? কর্নেল বলে, আমি দেখেছি বাঁশ ডাকাতিতে সুরির হাত আছে। সাকি বলে, আমি জানতাম স্যার, চুরি করা গয়না নিয়েও আমাকে ইমপ্রেস করতে এসছে। কর্নেল বলে, ভুলে যাও এসব, আমাদের কাছে মাত্র 1 সপ্তাহ আছে, এর মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে। শুটারের 3টা গুণ আছে, যেমন প্রথম শান্তি, দ্বিতীয় স্থিরতা, আর তৃতীয় একগ্রতা। এই গুণগুলো নিয়েই তোমাকে শুটিং করতে হবে। প্রতিযোগিতায় তোমাকে যে পিস্তল দেওয়া হবে তার ওজনটা তোমাকে 1 মিনিট পর্যন্ত ওঠানোর ট্রেনিং করতে হবে। প্রতিযোগিতায় তোমার সাথে আরও অনেকেই শুটাররা থাকবে, কিন্তু তোমাকে তোমার ফোকাস নষ্ট করা যাবে না। তুমি তাদের দিক থেকে নিজের দিকে ফোকাস করতে পারলেই তুমি পারফেক্ট শুটার হতে পারবে। এরপর কর্নেল সাকিকে ভালো খাবারও খাওয়াতে থাকে। তো সাকি একদিন দেখতে পায় কর্নেল লুকিয়ে কিছু খাচ্ছিল। সাকির জিজ্ঞাসা করার পর কর্নেল বলে, কখনো কখনো পা নিয়ে দাঁড়াতে অসুবিধা হয়, তাই ওষুধ খাই। সাকি বলে, কেন? আয়ুর্বেদিক সবচাইতে ভালো চিকিৎসা করে, আমার হাতে হলুদের গুণ আছে, তাই আমি আপনাকে মালিশ করে দিলে আপনার পাটা ভালো হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই রাজু সাকির জন্য অপেক্ষা করছিল। সাকির আজকে রাজুর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তখনই এখানে সুরি চলে আসে। সুরি রাজুকে বলছিল, কার জন্য এত অপেক্ষা করছো তুমি? তুমি তো সাকিকে পাবে না। তুমি কি জানো কর্নেল আমাকে কেন বের করে দিয়েছে? কারণ কর্নেল চায় তার আর সাকির মাঝখানে কেউ যেন না থাকে। এগুলো শুনে তো রাজুর মাথা গরম হয়ে যায়, তাই রাজু নিজেই কর্নেলের বাড়িতে সাকিকে দেখার জন্য যায়। সাকি ওই টাইমে কর্নেলের পা মালিশ করে দিচ্ছিল, আর এটা বাইরে থেকে রাজু দেখে ফেলে, তাই এখন তো তার মনে সন্দেহ হতে শুরু করে। বুকের মধ্যে একটা কষ্ট নিয়ে এখান থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাকির মনে হয় তার তো রাজুর সাথে দেখা করার কথা, তাই সে ব্যাগ নিয়ে দৌড়ে বের হয়ে যায়। কিন্তু এবার সাকি রাজুকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে মনে করে রাজু কোনো জরুরি কাজের জন্য অন্য গ্রামে গিয়েছে। এই জন্য সাকিও বাড়িতে চলে আসে। এর পরের দিন সকালে কর্নেল সাকিকে নেওয়ার জন্য আসে, কারণ আজকে হায়দ্রাবাদে শুটিং কম্পিটিশনে জয়েন নিতে হবে। তাই সে রাজুর সাথে দেখা না করে কম্পিটিশনের জন্য বের হয়ে পড়ে। রাজু দূর থেকে এটা দেখে আবারও কষ্ট পেতে থাকে। তো কম্পিটিশনে পৌঁছানোর পর কর্নেল সাকিকে একটা শুটারের সাথে পরিচয় করায়। দূর থেকে দেখিয়ে বলে, ওটা হচ্ছে অঞ্জলি, 4 বছর ধরে চ্যাম্পিয়ন, আর তোমাকে তাকেই হারাতে হবে। এরপর কর্নেল সাকিকে নিয়ে ভেতরে যায়, কিন্তু সাকি ভেতরে গিয়ে দেখতে পায় এখানে অনেক প্লেয়ার অংশ নিয়েছে, তাই তো বেচারি ভয় পেতে থাকে আর দৌড়ে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর কর্নেল এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? সাকি বলে, স্যার আমি বাড়ি যাব, আমার এখানে ভালো লাগছে না, খুব ভয় করছে আমার। কর্নেল বলে, কি বলছো? তোমাকে ভয়ের সাথে লড়াই করতে হবে, তোমার ভয়কে তোমার শক্তি বানাতে হবে, আর জিতাটাকে টার্গেট বানিয়ে ফেলো। আমি বলতে চাই তুমি সব কিছু ভুলে
শুধু খেলার মধ্যে ফোকাস করো। তো এইভাবে তার বোঝানোর কারণে সাকিব নিজের মধ্যে একটু সান্ত্বনা অনুভব করে আর আবারও লক্ষ্য অনুযায়ী খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর কর্নেল সাকিকে নিয়ে ভেতরে যায়, কিন্তু সাকি তার ব্যাগ থেকে ওই মার্বেলগুলো বের করে নিজের পকেটে নিতে থাকে। এটা আবার কর্নেল দেখে ফেলে, তাই সে মার্বেলগুলো নিজের হাতে নিয়ে নেয়। সাকি বলে, স্যার, আমি এই মার্বেলগুলো যখন নিজের কাছে রাখি তখন আমার ভাগ্যই বদলে যায়, আমি ভালোই করতে থাকি। কর্নেল বলে, কি বলছো তুমি? তুমি না বলেছো তুমি ভাগ্য বিশ্বাস করো না? সাকি বলে, স্যার, এই মার্বেলগুলো ছোট থেকেই আমাকে জিতিয়ে আসছে, তাই আমি এটাকে গুড লাক মনে করি। কর্নেল বলে, লাক বলতে কোনো কিছু হয় না, সব আমাদের নিজের হাতে থাকে, আমরা আমাদের ভবিষ্যৎ নিজে গড়তে পারি। এরপর সাকি আরও কনফিডেন্স পেয়ে যায়, তাই খুব চমৎকারভাবে খেলতে থাকে। এরপর সে এখানে কোয়ালিফাইও হয়ে যায়। এই খুশির খবর শুনে তো সাকি আরও অনেক খুশি। তো কিছুক্ষণ পরে তাদের কাছে অঞ্জলি চলে আসে। অঞ্জলি সাকিকে কংগ্রেচুলেশন বলে আর বলে, পুরো খেলার মধ্যে আমি শুধু তোমাকেই খেয়াল করেছি, আমি অনেক দিন শুটিং করছি, কিন্তু তোমার মতো ট্যালেন্ট একটাও দেখিনি। কবে থেকে ট্রেনিং নিচ্ছ? সাকি বলে, 2 মাস ধরে। অঞ্জলি বলে, মাত্র 2 মাস? সাকি বলে, হ্যাঁ, এই সমস্ত ক্রেডিট কর্নেল স্যারের জন্য। অঞ্জলি বলে, ঠিক বলেছ, আমাদের জেতার ক্রেডিট সবসময় কোচকেই দেওয়া উচিত, তবুও আমি তোমাকে ফাইনালে হারিয়ে দেবো। সাকি বলে, দেখা যাবে। এরপর কর্নেল জেতার খুশিতে সাকিকে সারপ্রাইজ দেয়, তাকে নিয়ে শপিং করতে যায়। শপিং টপিং করে কর্নেল সাকির সাথে একটা হোটেল বুক করে। তো এখানে সাকি অনেক খুশি ছিল, সে সারাক্ষণ নিজেকে সুন্দরী ভাবতো। আর আমরা দেখতে পাই সাকি কর্নেলকে নিয়ে অন্য কিছুই ভাবতে থাকতো, মানে সাকি কর্নেলকে পছন্দ করতে শুরু করেছে। রাতে খাবারের সময় সাকি একটা লাল শাড়ি পরে কর্নেলের সামনে আসে। কর্নেল তাকে দেখে তেমন একটা নজর দেয় না আর বলে, এখন থেকে এটাই তোমার জায়গা, তুমি এটা নিজে কামিয়েছো। এবার দুজন খুব মজা করে খাওয়া দাওয়া করে। এখানে সাকি কর্নেলকে অনেক অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যেমন, আপনি বিয়ে করেননি কেন? কাউকে ভালোবাসেননি কেন? কর্নেল বলে, আমি আমার প্রথম প্রেম, আর বিয়ে যে করতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু তবুও সাকি মানে না, তাই কর্নেল বলে, উপযুক্ত মেয়ে পাইনি, তাই করিনি। অন্যদিকে রাজু তার নাটকের প্র্যাকটিসে তেমন একটা মনোযোগ দিতে পারছিল না, কারণ সে সবসময় তার সামনে কর্নেল আর সাকিকেই দেখতে পেত। কিছুক্ষণ পর সাকি দৌড়ে রাজুর কাছে আসে, রাজুকে খুশির খবরটা জানাতে, যে আমি কম্পিটিশনে পাস হয়ে গেছি, আগামী মাসে আমি ফাইনালে যাচ্ছি। রাজু বলে, আমি জানতাম সাকি, তুমি জিতবেই। সাকি বলে, সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। রাজু বলে, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল। সাকি বলে, ঠিক আছে, চলো, পঞ্চায়েতে আমার জিতে যাওয়া উপলক্ষে অনুষ্ঠান করছে, সেখানে যাব। এরপর সবাই সাকির সাথে সেলফি তোলে। এরপর কর্নেল সাকির মেন্টাল স্টেবলের জন্য একটা ডক্টর নিয়ে আসে। এই ডক্টরের নাম হচ্ছে রুকসানা। কর্নেল তাকে এনেছে সাকি যেন আরও ভালো করে ফোকাস দিতে পারে। এখন সাকি যখন দেখতে পায় কর্নেল ওই লেডি ডাক্তারের সাথে খুবই ক্লোজ ছিল, তখন তো সাকির জ্বলতে শুরু করে। বুঝতে পারে কর্নেলের আগে থেকে এই ডাক্তারের সাথে পরিচয় আছে। কর্নেল যখন ডাক্তারের সামনে সাকিকে এনে বসায়, তখন সাকি ওই ডাক্তারের সাথে উল্টোপাল্টা কথা বলতে থাকে। যেমন, ডক্টর একটা ছবি দেখিয়ে বলছিল, বলো তো এখানে কি দেখা যাচ্ছে? সাকি বলে, আমার সাথে লড়াই করতে এসো না, আমি তাকে আমার কাছ থেকে নিয়ে যেতে দেবো না। এসব শুনে তো কর্নেল সব বুঝে যায়। সাকি এখান থেকে উঠে বাইরে চলে যায়। এবার কর্নেল সাকির কাছে গিয়ে বলে, কি চলছে তোমার ভেতর সাকি? আমি সবই বুঝতে পারছি, তুমি আমার দিকে তাকাও, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, তুমি আমাকে কোনো ভালো টালোবাসো না, তোমার ভিতরে যেটা চলছে সেটা আমার জন্য শুধু সম্মান, বুঝেছো? তবুও সাকি বলে, না। কর্নেল বলে, তুমি ভাবছো আমি তোমার জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছি, তাই না? আমি তোমাকে শুটিং করানো শিখিয়েছি, 5 স্টার হোটেলে কিভাবে খাবার খেতে হয় সেটাও শিখেছি। এছাড়াও তুমি অন্যদের থেকে আমার কাছে বেশি সময় পার করো, এর জন্যই আমার জন্য তোমার মধ্যে একটা ফিলিংস চলে এসছে। তুমি খুব ভালো স্টুডেন্ট, আর আমি তোমার ভালো একজন শিক্ষক, বাস এতটুকুই। সাকি বলে, না, আমার মাথায় অন্য কিছুও চলছে। কর্নেল বলে, দেখো সাকি, আমি 50 বছরের হয়ে গেছি, আর তুমি মাত্র 25 বছরে। তুমি বয়সের তফাৎটা দেখেও তো বুঝতে পারো, মানে হচ্ছে আমি যখন আর্মিতে জয়েন করেছি তখন তোমার জন্ম হয়নি, আমি তোমার থেকে অনেক বড়, তাই আমি তোমার থেকে সম্মানটুকুই আশা করছি সাকি। তুমি বড়দের ভালোবাসো ঠিক আছে, কিন্তু এভাবে না। এখানেও সাকি তেমন একটা বুঝতে পারে না, তবুও হাসতে হাসতে চলে যায়। এরপর সাকি ফাইনাল খেলার জন্য ট্রেনিং নিতে শুরু করে, আর একদিন রাজু তার সাথে দেখা করতে আসে। রাজু বলে, বাহ, এখন তো তুমি আমার সাথে দেখা করাও সময় পাও না। সাকি বলে, সরি রাজু, আমি সময় বের করতে পারছি না, একবার এই কম্পিটিশন শেষ হতে দাও, সারাক্ষণ তোমার সাথেই থাকবো। রাজু বলে, না, তুমি ওই কর্নেলের সাথেই থাকো। সাকি বলে, ও, এবার আমি বুঝতে পেরেছি, তুমি জ্বলছো কর্নেলকে দেখে, তাই না? রাজু বলে, হ্যাঁ জ্বলছি তো, কি হয়েছে? সাকি বলে, দেখো, আমি দুনিয়া চিনছি, নিজে কত কিছু শিখেছি, কিন্তু তুমি যদি না চাও তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। রাজু বলে, হ্যাঁ, এটাই ভালো হবে, তুমি চলে যাও। এটা শুনে সাকি ট্রেনিং বন্ধ করে চলে যায়।
এরপর রাতের সিন দেখানো হয়। রাজু নাটক করার জন্য তৈরি হচ্ছিল। তখন সে জানতে পারে তার এই নাটক দেখার জন্য একটা ফেমাস ডিরেক্টর আসছে। তাই তাকে এই নাটকটা খুব ভালোভাবে পারফর্ম করতে হবে, যেন সে বড় মুভিতে চান্স পেয়ে যায়। তো রাজু যখন পারফর্ম করছিল, তখন তাকে দেখার জন্য কর্নেল ও সাকি আসে। মানে এতক্ষণ তো রাজু খুব ভালো করেই অ্যাক্টিং করছিল, কিন্তু কর্নেল আর সাকিকে একসাথে দেখে তার মাথা আবারও নষ্ট হয়ে যায়। সে তার সব ডায়লগ ভুলে যায়, তাই নাটক ছেড়ে দিয়ে পেছনে গিয়ে বসে থাকে। এটা দেখে সাকি রাজুর কাছে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। রাজু বলে এসব কিছু তোমার জন্যই হয়েছে। যখন থেকে তুমি আমার জীবনে এসছো, তখন থেকেই আমার সাথে এমনটা হচ্ছে। তোমার থেকে দূরে থাকলে আমি ভালো থাকতাম। তোমার জীবনে যত ছেলেরাই এসছে, সবার কপালে এমন হচ্ছে। হয়তো এই জন্যই মানুষ তোমাকে ব্যাড লাক সাকি বলে চেনে। এসব কথা শুনে সাকির মনটা একেবারেই খারাপ হয়ে যায়। তাই বেচারে রাজের দেওয়া মার্বেলগুলো তাকে ফিরিয়ে দিয়ে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এখন রাজু যেই কথাটা বলেছিল, এই কথাটা শোনার পর থেকে সাকির মনে অনেক কষ্ট লাগতে থাকে। তাই বেচারে সারা রাত কান্না করতে থাকে। এইভাবে যখন তার ফাইনাল খেলার দিন এসে পড়ে, তখন সাকি এই ভাঙা মন নিয়ে খেলায় অংশ নেওয়ার জন্য বের হয়ে পড়ে। কর্নেলকে সাথে নিয়ে চলে যেতে থাকে। রাজুও অনেক চিন্তায় ছিল। সে তার ভালোবাসাকে আঘাত করে সে নিজেও ভালো ছিল না। সেও শুধু মদ খেতে থাকতো। আর নাটকের সাজ সাজার সময় সে মেকআপের বদলে ফেভিকল লাগাতে শুরু করে। অন্যদিকে খেলায় যাওয়ার পরও সাকি রাজুর সেই পুরনো কথাগুলো মনে করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই সেই ডিরেক্টর রাজুকে দেখার জন্য আসে। রাজু তো তাকে দেখে অনেক খুশি। ডিরেক্টর রাজুকে বলছিল, তুমি আমাদের মুভিতে কাজ করছো, তোমাকে আমরা সিলেক্ট করেছি। রাজু তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ডিরেক্টর বলে ধন্যবাদ আমাকে না জানিয়ে সাকিকে জানাও। সেই কর্নেলকে বলে আমাকে এখানে পাঠিয়েছে। কর্নেল হচ্ছে প্রডিউসারের ভালো বন্ধু, তাই তার কথায় আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এসব শুনে রাজু তার ভুল বুঝতে পারে। সে তার মাথার মুকুট গোপ এগুলো খোলার ট্রাই করছিল, কিন্তু ফেভিকল থাকার কারণে খুলতে পারছিল না। সে দৌড়ে সাকির কাছে যেতে চায়, কারণ রাজু জানে তার কারণে সাকি জিততে পারবে না। তাই রাজু সুরির সাহায্য নিয়ে তার বাইক দিয়ে যেতে শুরু করে। অন্যদিকে কম্পিটিশনে সাকির তেমন একটা ভালো পারফরমেন্স ছিল না। তাই কর্নেল জিজ্ঞাসা করছিল কি হয়েছে তোমার। তখন সাকি অনেক কান্না করতে করতে কর্নেলের হাত ধরতে থাকে, কিন্তু কর্নেল তার হাত তার থেকে সরিয়ে নেয়। সাকি চাইছিল কর্নেল যেন তাকে ইমোশনাল সাপোর্ট দেয়, কিন্তু কর্নেল তাকে আবারও বোঝায় যে এইসব তোমার ভুল ধারণা। কিন্তু এবার সাকি কর্নেলের উপর অনেক রেগে যায়, আর তাকে দেখিয়ে দেখে খারাপ খেলা খেলতে থাকে, যেগুলো দেখে কর্নেলেরও ভালো লাগছিল না। তখনই কিছুক্ষণের মধ্যে এখানে রাজু এসে পড়ে। সে সাকির সাথে 1 মিনিটের জন্য কথা বলতে চায়। তো সাকিকে 1 মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। এরপর রাজু তার হাতে মার্বেলগুলো ফিরিয়ে দিয়ে বলতে থাকে, আমাকে মাফ করে দাও সাকি। আজকে তোমাকে আমার জন্য জিততে হবে না, আর কর্নেলের জন্য জিততে হবে না। তুমি আজকে নিজের জন্য জিতবে। সবাইকে দেখিয়ে দেবে তুমিও কিছু একটা আছো। সবাই যেন বুঝতে পারে সাকি যেটা চায় সেটাই করে দেখায়। রাজু আবারও সেই পুরনো ডায়লগটা বলে যায় যে নিজের মন থেকে নিশানা লাগাও, তাহলে দেখবে জিত আমাদেরই হয়েছে। তো এখানে চমৎকার কম্পিটিশন হতে থাকে, আর ফাইনালি সাকির সাথে অঞ্জলি বেঁচে যায়। তাদের দুজনের মধ্যে দারুণ খেলা হচ্ছে। ফাইনালি তারা দুটো টার্গেট লাগাবে। একটা টার্গেট তো সাকি ঠিক মতোই লাগায়, কিন্তু দ্বিতীয়টা লাগানোর আগে সাকির এই মার্বেলগুলো মাটিতে ফেলে দেয়। কারণ তার কোচ তাকে বলেছিল গুড লাক ব্যাড লাক বলতে কিছুই হয় না, কারণ আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতেই হয়। এরপর সাকি নিজের মন থেকে এমন একটা টার্গেট লাগায় যেটা বোর্ডের একদম মাঝখানে গিয়ে বসে। তাই ফাইনালি সাকি এই কম্পিটিশনে জিতে যায় আর ন্যাশনাল লেভেলে খেলার জন্য কোয়ালিফাই হয়ে যায়। তো এরপর অনেক খুশিতেই দিন পার হচ্ছিল। আর কিছুদিন পর সাকির সাথে রাজুর বিয়ে দেওয়া হচ্ছিল। এখানে সূর্য এবার ভালো হয়ে গিয়েছিল। সে জানতো রাজু যদি ঘোড়ায় আসে তাহলে ঘোড়া তাকে উল্টে ফেলে দেবে। তাই সূর্য তাকে অটোতে করে নিয়ে আসে। সত্যি এই ঘোড়া এবারও বোমের আওয়াজে সেই লোকটাকে ফেলে দিয়েছে। তো যাই হোক, রাজু পৌঁছানোর পর তাদের দুজনের বিয়ে দেওয়া হচ্ছিল। আর এই বিয়ে দেখিয়ে এই মুভি এখানেই শেষ করে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের গল্পে।